গাজা হত্যাকাণ্ডের ভিডিও দেখিয়ে অস্ত্রের ক্রেতা আকর্ষণ বর্বর ইসরায়েলের, বিশ্বব্যাপী ঘৃণা প্রকাশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল রাষ্ট্রটি যে কি এক পতিত রাষ্ট্র তা আর নতুন করে বলার নেই। তাদের সেনারা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে বারবার তাদের অসমর্থতার কথা জানিয়ে আসছে। তারা নিজেদেরকে পর্যন্ত নিজেরাই শেষ করে দিচ্ছে, তারপরও নেতানিয়াহুর মন গলে না। এক পাষণ্ড হৃদয়ের জেদ ৭০,০০০-এরও বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে, গাজাকে করেছে ধূলিসাৎ। বিশ্ব বিবেক শুধু চেয়ে চেয়ে গাজার ধ্বংসাবশেষের দৃশ্য পাখির চোখে দেখেছে আর হায় হায় করেছে। এর বেশি কিছু কেউ আর করতে পারেনি। এখন গাজা হত্যাকাণ্ডের বর্বরোচিত দৃশ্য দেখিয়ে তাদের অস্ত্র বিক্রি করছে বিশ্বের অন্যান্য দেশের কাছে। আর অন্যান্য দেশও কোনো প্রতিবাদ না জানিয়ে ওই নির্মম ও অবৈধ অন্যায় ভিডিও দৃশ্যগুলো দেখে দেখে অস্ত্র কিনছে স্ব দেশের জন্য। এটা কতটা বিবেক বর্জিত কাজ! মানবতাবাদী মানুষেরা এই দৃশ্য দেখে ঘৃণা প্রকাশ করেছেন। ইসরায়েলের অস্ত্র এই দৃশ্য দেখে প্রমাণ পেয়ে তারপর কিনতে হবে কেন? আর এক ইসরায়েলকে সব কটি দেশ মিলে কি থামানো গেল না? বিশেষ করে মুসলিম দেশগুলো মিলে ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে। দখলদার দেশটির জনপ্রিয়তা কমলেও তাদের অস্ত্র বাণিজ্য বেড়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গেল সোম ও মঙ্গলবার একটি বড় অস্ত্র মেলার আয়োজন করে তারা। এতে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ অস্ত্র কেনার আগ্রহ দেখায়। এমনকি সেখানে গাজায় হামলার ভিডিও দেখিয়ে অস্ত্রের সক্ষমতা প্রমাণ করা হয়, যাতে দেশগুলো অস্ত্র কিনতে আরও বেশি আগ্রহী হয়। অস্ত্র প্রদর্শনীটির আয়োজন করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল আবিব বিশ্ববিদ্যালয়। ওয়াল স্ট্রিট জার্নাল WHJ জানায়, প্রদর্শনীর একটি ভিডিওতে দেখা যায় গাজার একটি ভবনে দুটি ইসরায়েলি ড্রোন আক্রমণাত্মক হামলা চালাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার পর থেকেই গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত 2 বছরের হামলায় তারা ৭০,৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল ভিত্তিক অধিকার সংস্থা সহ বিশ্বের মানবাধিকার কর্মীরা এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা হচ্ছে, মরছে ফিলিস্তিনি নারী শিশু। ইসরায়েলের ওই অস্ত্র প্রদর্শনীতে বিভিন্ন দেশে ২,০০০-এর বেশি বিদেশি প্রতিনিধি অংশ নেন। WHJ জানায়, প্রদর্শনীতে উজবেকিস্তান, সিঙ্গাপুর, ভারত সহ এশিয়ার অনেকগুলো দেশের প্রতিনিধিদের দেখা যায়। ইউরোপের কয়েকটি দেশও তাতে অংশ নেয়। যুক্তরাজ্য সরকার গাজায় চলমান হামলার কারণে লন্ডনে অনুষ্ঠেয় অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছিল, অথচ তারাই তেল আবিবের প্রদর্শনীতে অংশ নেয়। যুক্তরাজ্যের কর্মকর্তারা গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ব্যবহৃত সামরিক প্রযুক্তি খতিয়ে দেখেন। এছাড়া নরওয়ের কর্মকর্তারাও অস্ত্র মেলায় যোগ দেন। গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলের জনপ্রিয়তা কমেছে। ইতালি থেকে জাপান পর্যন্ত বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ইসরায়েলের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। যুক্তরাষ্ট্রের স্বাধীন গবেষণা সংস্থা পিউ রিসার্চের গবেষণায় দেখা গেছে এই পরিবর্তন খোদ যুক্তরাষ্ট্রেও ঘটেছে। দেশটির রিপাবলিকান পার্টির তরুণ ভোটারদের ৫০% ইসরায়েলের প্রতি এখন বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করে, আর ডেমোক্র্যাটদের মধ্যে আগে থেকেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। এরপরও ইসরায়েলি সামরিক সরঞ্জামের প্রতি বিশ্বের দেশগুলোর আগ্রহ বেড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ২০২৪ সালে অস্ত্র রপ্তানি সর্বকালের সর্বোচ্চ $14.7 বিলিয়ন পৌঁছেছে। এর মধ্যে আরব দেশগুলোর মধ্যেও ইসরায়েলি অস্ত্রের তীব্র চাহিদা লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে স্বাক্ষরিত অস্ত্র চুক্তির প্রায় ৫৭% বড় লেনদেনের, যার প্রতিটির মূল্য কমপক্ষে $100 মিলিয়ন। গাজা যুদ্ধ তাদের এই অস্ত্র বেচার নেপথ্যে
ভালো ভূমিকা রেখেছে তা স্বীকারও করেছে তারা। সাম্প্রতিক বড় চুক্তিগুলোর মধ্যে রয়েছে জার্মানির সঙ্গে অ্যারো 3 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 4 বিলিয়ন ইউরোর অর্থাৎ 4.6 বিলিয়ন ডলার এর চুক্তি। গ্রিক পার্লামেন্ট সম্প্রতি ইসরায়েলের কাছ থেকে 750 মিলিয়ন ডলারের 36টি PULS রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে বলে জানায় রয়টার্স। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি রক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলোর নেতারা। তারা জোর দিয়েছেন, ইসরায়েল গাজায় যা করছে তা খুবই বিপজ্জনক। যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। ভবিষ্যতে গাজার যে কোনো শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত বলে মনে করেন তারা। পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধানে জোর দিয়েছেন নেতারা। কাতারে দোহা ফোরামের সম্মেলনের প্রাক্কালে নেতারা গণমাধ্যমে এসব মতামত দেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, কাতার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনিদের নিজস্ব ভূমিতে থাকার অধিকার রয়েছে। থানি বলেন, গাজা কেন্দ্রিক অরাষ্ট্রীয় শক্তিগুলোর সঙ্গে কথা বলা ছাড়া সমস্যার সমাধান আশা করা যায় না। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে আল জাজিরাকে বলেন, ভয়াবহ যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে। তিনি বলেন, সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি বলেন, উভয় পক্ষ যাতে যুদ্ধবিরতি মেনে চলে তা নিশ্চিত করার জন্য গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে, কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য নয়। এই বাহিনী শান্তি রক্ষার জন্য হওয়া উচিত। জনস্বার্থে রাফা ক্রসিং খুলে রাখার আহ্বান জানান তিনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মানাল রাদওয়ান দোহা ফোরামে বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, গাজায় সংঘটিত ভয়াবহ গণহত্যা থেকে মনোযোগ সরাতে আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ শেষ করে এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি। সেদিন সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব এখন ইসরায়েলের হাতে। গাজায় তীব্র অপুষ্টিতে ভুগছে শিশুরা। গত মাসে 7,000 শিশুর মধ্যে তীব্র অপুষ্টিতে ভোগা 508 জনকে চিহ্নিত করেছে জাতিসংঘের সংস্থা। খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে গাজার 5 লাখের বেশি মানুষ। গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহু গত সপ্তাহে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN নিউজ এ তথ্য প্রকাশ করে। বৈঠকে গাজার ভবিষ্যৎ প্রশাসন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট হারজোগ নেতানিয়াহুকে ক্ষমা করার ট্রাম্পের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে উত্তর গাজায় 7 ফিলিস্তিনিকে হত্যা করা হয়, যাদের মধ্যে 70 বছর বয়সী এক নারী এবং তার ছেলেও রয়েছেন। এছাড়া শনিবার সন্ধ্যায় বাব আজ জাওয়াইয়ায় ইসরায়েলি সেনারা 2 ফিলিস্তিনিকে হত্যা করে। যে গাজা সিটির তুফা পাড়ায় ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু আহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে 70,354 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 367 জনকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে গেল রোববার বার্লিনে বিক্ষোভ হয়েছে। তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির প্রতিবাদে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সমালোচনা করে। বিক্ষোভটি এমন সময় হলো যখন মের্জ ইসরায়েলে সফরে রয়েছেন। সফরে মের্জ ইসরায়েলের সঙ্গে $4.5 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছেন। গত মে মাসে চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পর মের্জ প্রথমবারের মতো ইসরায়েল সফর করছেন। তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা মনে করেন না। গাজাবাসীকে তাদের জন্মভূমি স্বদেশ থেকে বিতাড়িত করার এক নীল নকশা প্রকাশ করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে তারা মিশরের সঙ্গে রাফা ক্রসিং পয়েন্ট শুধু একমুখী খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গাজাবাসী ওই ক্রসিং পয়েন্ট দিয়ে মিশরে যেতে পারবেন, কিন্তু ফিরে আসতে পারবেন না। এমন পরিকল্পনার কড়া নিন্দা জানিয়েছে কয়েকটি আরব ও মুসলিম দেশ। শুক্রবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
ইসরায়েলের সাম্প্রতিক মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ইসরায়েলের ওই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী রাফা ক্রসিং দুই দিকেই খোলা থাকা উচিত, যাতে গাজার জনগণের স্বাধীন চলাচল নিশ্চিত হয়। বিবৃতিতে জোর দেওয়া হয়েছে, এই পরিকল্পনার লক্ষ্য হল ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করা, নিজের দেশ পুনর্গঠনে অংশ নেয়ার সুযোগ করে দেয়া, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মানবিক পরিস্থিতির উন্নতি করা। পররাষ্ট্রমন্ত্রীদের মতে যুদ্ধবিরতি বজায় রাখা, বেসামরিক মানুষের ভোগান্তি কমানো, অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা, দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া, এসব পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি। এছাড়াও তারা উল্লেখ করেন, গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, যা ভবিষ্যতে বৃহত্তর নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করবে। ইসরায়েল গেল বুধবার ঘোষণা করেছে তারা হামাসের সাথে অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং পুনরায় খুলবে। কিন্তু এটি হবে একমুখী, যেখানে ফিলিস্তিনিরা গাজা ছাড়তে পারবেন কিন্তু ফিরে আসতে পারবেন না। মিশর সরকার জানিয়েছে, রাফা পুনরায় খোলা নিয়ে তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমন্বয়ে নেই। রাফা ক্রসিং 2024 সালের মে মাস থেকে প্রায় বন্ধ। ওই সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয়। এর আগে এটি ছিল ফিলিস্তিনিদের দেশ থেকে বের হওয়ার প্রধান পথ এবং মানবিক সহায়তার অন্যতম প্রধান প্রবেশ মুখ। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।